ফায়ারম্যানের বেশে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আগুন নেভাতে ক্যানিয়নের মধ্যে। কালিম্পং ভ্রমণের দ্বিতীয় পর্বে লাভা দর্শন সমাপ্ত করে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য কালিম্পং উপত্যকার অবস্থিত ছোট্ট হিমালয়ান গ্রাম ইয়েলবংয়ের উদ্দেশ্যে। আর তাই দুপুর টাইমের এই মেঘ এবং ঘন কুয়াশার চাদর ভেদ করে আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চললাম লোলেগাঁওয়ের উপর দিয়ে। লাভার মতন লোলেগাঁও প্রকৃতিপ্রেমী এবং ট্রেকারদের কাছে এক জনপ্রিয় গন্তব্য। খুব সুন্দর পাহাড়ি ভিউ উপভোগ করা যায়। তবে এমন আবহাওয়ার কারণে আমরা আর এখানে সময় অপচয় করলাম না। পাহাড়ি ঢাল বেয়ে কিছুটা নামার সাথে সাথেই আবহাওয়াও অনেকটা পরিষ্কার হয়ে গেল। তবে বুঝতে পারছিলাম যে মেন রাস্তা থেকে আমরা ধীরে ধীরে জলকাদা পাথুরে সরু রাস্তাতে প্রবেশ করছি। রাস্তার অবস্থা এবং দুপাশে দেওয়ালের ধস দেখে ড্রাইভার কাকু জানান দিলেন দুদিন আগের মুষলধারে বৃষ্টির কথা। पत्थर ही पत्थर है, वो लैंडस्लाइड होगा नहीं, वो पूरा लैंडस्लाइड होते होते खाली पत्थर निकल गया। अभी इधर का यंग पहाड़ है नहीं, इधर तो खाली मिट्टी है, इसलिए इधर ग्रीनिश ज्यादा है। और यहाँ पे तो हाँ ये मिट्टी है, तो ज्यादा होता है। हाँ ये मिट्टी तो चल जाता ना थोड़ा बारिश आने से। সত্যি বলতে এমন সরু পাহাড়ি ঢালু রাস্তায় যাওয়ার একটা বিপজ্জনক দিক যেমন রয়েছে, তেমনি আর একটা ভালো দিক রয়েছে, তা হলো চোখের শান্তি। খুব সুন্দর পাহাড়ি ভিউ উপভোগ করা যায়। ভয়, আনন্দ ও কৌতূহল সবগুলো একসাথেই কাজ করছিল আমাদের। ইয়েলবং মোড় থেকে প্রায় 2 কিলোমিটার পাহাড় কেটে তৈরি করা খুবই সরু এমন এক রাস্তা দিয়েই আপনাকে ইয়েলবং ভিলেজ পৌঁছতে হবে, যে রাস্তাটা আপনাকে অনেক টেনশানে ফেলে দিতে পারে। কেননা দুটো গাড়ি সাইড করা তো দূরের ব্যাপার, একটা গাড়িও ঠিকঠাক নিয়ে যাওয়াও খুব টাফ। চাকা একটু এদিক ওদিক হওয়া মানেই সোজা গভীর খাদে। আর এই সমস্ত অফরোডিং করার জন্য অবশ্যই হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে আসাই খুবই উপযুক্ত, নাহলে কিন্তু মাঝপথেই বিপদে পড়তে পারেন। অনেক অপেক্ষার পরে অবশেষে চলে এসেছি ইয়েলবংয়ের যে গ্রাম, সেই গ্রামের মধ্যেই একটা হোমস্টে নিয়েছি, যেটা হচ্ছে নেচার অফ ইয়েলবং হোমস্টে। তো আজকের এখানেই থাকবো, এখানেই রাত কাটাবো। কালকের সকালবেলা এখান দিয়ে ট্রেকিংয়ে যাব, অ্যাডভেঞ্চারে যাব। জঙ্গলে ঘেরা এই হোমস্টে একদম পাহাড়ের ঢালে অবস্থিত নিচের দিকে। এখানে আসতে গিয়ে গাড়িতে করে অনেকটা ভয়ও লাগছিল, এতটা চড়াই উতরাই ঢালের মধ্য দিয়ে গাড়িটা এঁকে মেঁকে আসছিল। কিন্তু সারাদিনের যে ক্লান্তি এত সুন্দর একটা মনোরম পরিবেশের মাঝে এসে সেটা পুরো বিলীন হয়ে গেছে। একদম পুরো নিস্তব্ধ নিশ্চুপ চারিদিকের ওয়েদার। কালিম্পং জেলার ছোট্ট হিমালয়ান পাহাড়ি গ্রাম ইয়েলবং উত্তরবঙ্গের এক অজানা রত্ন, যা গভীর জঙ্গল, জলপ্রপাত ও নানান প্রজাতির উদ্ভিদ ও প্রাণীতে পরিপূর্ণ। অ্যাডভেঞ্চারের বাইরেও ইয়েলবং হলো প্রকৃতির মাঝে নিজেকে বিচ্ছিন্ন করার এবং শান্তিপূর্ণ সময় উপভোগ করার জন্য উপযুক্ত স্থান। যেহেতু এটি একটি প্রত্যন্ত এলাকা, তাই মোবাইলের নেটওয়ার্ক থাকে না বললেই চলে, আর এর জন্য অ্যাডভেঞ্চারের আনন্দও কয়েক গুণ বেড়ে যায়। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে আমরা যে গাড়িতে করে প্রথম দিনের সাইট সিন দেখতে বেরিয়েছিলাম, সেই গাড়িটাই আমরা 2 দিনের জন্য বুক করে রেখেছি। কালকের ইয়েলবং কমপ্লিট করে এই গাড়িতে করেই আমরা এনজিপি রেলওয়ে স্টেশনে রওনা দেব। তো ড্রাইভার কাকুও এখানেই থেকে যাবে আজকে রাতটা, একেবারে কালকের আমাদেরকে নিয়েই এনজিপি রওনা দেবে। এখন বলি এখানে আসবেন কিভাবে। প্রথমত আমার মতন অ্যাম্বিয়ক লাভা লোলেগাঁও ঘুরে এই পথ ধরেই চলে আসতে পারেন, অথবা যারা ডিরেক্ট আসতে চান তারা এনজেপি থেকে সোজা বাগরাকোট হয়েও এখানে চলে আসতে পারেন। এছাড়া এর নিকটবর্তী বিমানবন্দর বাগডোগরা অথবা নিকটবর্তী রেল স্টেশন নিউমাল জংশন থেকেও গাড়ি বুক করে চলে আসতে পারেন।
আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়ি দুদিনের জন্য বুকিং ভাড়া নিয়েছে 9,000 টাকা। সুতরাং আপনারা যদি এনজিপি থেকে ডিরেক্ট বুকিং করে দুদিনের জন্য আসতে পারেন সেক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি হিসাবেই করে আসবেন। আর না হলে এই হোটেলেও গাড়ির বন্দোবস্ত রয়েছে, এখানে হোটেল মালিকের সঙ্গে কথা বলে আপনারা সেখান থেকেও গাড়ি অ্যারেঞ্জ করতে পারেন। নেচার অফ ইয়েলবং হোমস্টেতে একদিন অর্থাৎ 24 ঘন্টায় আমাদের খরচ প্রতি জন পিছু 1200 টাকা, ইনক্লুডিং খাওয়া দাওয়া, যার মধ্যে রয়েছে সকাল এবং সন্ধ্যার টিফিন এবং দুপুর ও রাতের খাবার, যেটা অবশ্য আনলিমিটেড, যতটা আপনি খেতে পারেন। মেনু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই গ্রামে থাকার জন্য আরও বেশ কিছু হোমস্টে রয়েছে। ক্যাম্পিংয়ের সুবিধাও আপনারা পেয়ে যাবেন এখানে, যার জন্য অবশ্য আলাদা ভাড়া রয়েছে। সন্ধ্যা নামতেই স্থানীয় ছেলেদের সাথে আমাদের ক্যারাম খেলা, আড্ডা, গল্পগুজব এসব চলতে থাকলো। মনে হচ্ছিল আমরাও যেন এখানকারই বাসিন্দা। হ্যাঁ, আড্ডা শেষ করে রাত প্রায় 9টা-10টা নাগাদ ডিনার সেরে সোজা বিছানায় গায়ে এলিয়ে দিলাম, কেননা সকাল সকাল আমাদেরকে প্রস্তুত হতে হবে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আর এই ছিল আমাদের আজকের ডিনার। সকালবেলায় এখানকার প্রশান্তিটা ঠিক আলাদা রকমের। শহুরে মানুষের কোলাহল, গাড়ির পোঁপ্যা ভোঁম্যা ছাড়াই রং বেরঙের পাখির ডাক এবং ঘন সবুজের সমারোহ এখানকার দূষণহীন প্রকৃতির জানান দেয়। সকাল সকাল একটু এদিক ওদিক পাইচারি করে ট্রেকিংয়ে বেরোনোর ঠিক আগেই হোমস্টে থেকে দেওয়া আমাদের টিফিনটা সেরে নিলাম। ট্রেকিং অ্যাডভেঞ্চারের জন্য এখানে অবশ্য প্রতিজন পিছু 150 টাকা বাড়তি খরচা গুনতে হয়েছে আমাদের, গাইড এবং ট্রেকিং ইকুইপমেন্ট চার্জ হিসাবে। ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আমরা এখন ফায়ারম্যানের বেশে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আগুন নেভাতে ক্যানিয়নের মধ্যে। নিজেদের মনে আমরা 6 জন, আর আমাদের সাথে আজকের আমাদের গাইড আছে নবীন ভাইয়া। এটা হচ্ছে আমাদের নবীন ভাইয়া, আজকের আমাদের পুরো অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ের সাথে থাকবে আমাদের গাইড হিসাবে। তো চলো এখন যাওয়া যাক। ইয়েলবং আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানা যায়, এক স্থানীয় ছেলে ফ্রান্সিস রাই ছোটবেলায় কয়লার খনিতে হিরে খুঁজতে গিয়ে প্রথমে রিভার ক্যানিয়নটি আবিষ্কার করেন। প্রথমে ভয় ফিরে এলেও পরে দলবল নিয়ে পুরোটাই খুঁজে বের করেন। আগে পুরো রিভার বেডটাই কয়লার খনি হলেও পরে 1962 সালের দিকে ধস নেমে খনন কার্য বন্ধ হয়ে যায়। এখন সবে স্টার্ট করেছি, নিচে নামা এই সব রয়েছে, পিছনে আসছে পার্টনারগুলো। প্রায় 1 কিলোমিটার রাস্তা নিচে নেমে এসেছি, অনেকটা ঢাল আছে আর ঘেমে গেছি এর মধ্যে। তো খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে রেস্ট করে নিচ্ছি 5 মিনিটের জন্য, নিয়ে আবার নামবো। আমাদের স্টিকটা কম পড়ছিল 1-2 জনের, ওই জন্য নবীন ভাইয়া এখান দিয়ে বাঁশ গাছ থেকে স্টিক কেটে নিচ্ছে যাতে আমরা ব্যালেন্স করে নামতে পারি।
পাহাড়ের ঢাল বেয়ে বেশ কিছুক্ষণ ট্রেক করে আমরা এখন চলে এসেছি রুমতি নদীতে। নদীর ঠান্ডা জলে হাত মুখ ভিজিয়ে একটু জিরিয়ে নিলাম, আর তার ফাঁকে নবীন ভাইয়ার খুকরিটা নিয়ে আমিও একটু কসরত করে নিলাম। দাঁড়াও দাঁড়াও, ইয়েলবং গ্রাম থেকে রিভার ক্যানিয়ন কেভের দূরত্ব প্রায় 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং, যা রভার্স কেভ নামেও পরিচিত। রুমতি নদীর ধার বরাবর পাথরের ওপর দিয়ে পায়ের টাল সামলে কেভে পৌঁছানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এটি প্রায় 2 কিলোমিটার বিস্তৃত নদীর ধারে ঘেঁষে ট্রেক পথ। আগে থেকেই নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি প্রস্তুতি নিয়েই এখানে আসা জরুরি। চলে এসেছি ক্যানিয়নের মেন এন্ট্রি পয়েন্টে। এখন ধীরে ধীরে ভিতরে এন্ট্রি করব। তাই প্রথমে আমি চললাম, পিছনে আমার পার্টনারগণ। যদিও নবীন ভাই আমাদেরকে আগে পাঠিয়ে বেশ মজাই নিচ্ছিল। मेरा भी एक इस तरह कर दे, ठीक है? कुछ नहीं होगा। এখানে পাহাড়ের মধ্যে যে আওয়াজটা, আমরা শুধু দেখুন কীভাবে আওয়াজ হচ্ছে, কারণ চারিদিকে বড় বড় বক্স চলছে। এখানে অবশ্যই খুব সাবধানের সাথে ভিডিও কিংবা আপনারা এখানে চড়াই করবেন, কারণ এখানে একটুখানি পা পিছলে গেলে দেখুন কী অবস্থা হবে। এখানে পুরো ট্রেকিং জুড়ে কিন্তু ভয়ঙ্কর রকমের জোঁকের উৎপাত রয়েছে, তাই যারা জোঁক দেখে ভয় পান তাদের কাছে অবশ্যই টেনশনের কারণ। দেখুন এখানে কতটা মজা, এখানে একটু সাবধানে, কেন আমার চড়বে লাগবে না, চড়বে লাগবে, চড়বে লাগবে আমার, চড়বে লাগবে। চলো চলো, ব্যাগটা উঠে করে নি, ব্যাগটা উঠে করে নে। ভিডিও অন করে দিলে আমার থেকে দাদা 1 মিনিট, ওটা ওটা উঠে যান না, হাতে নে না, হাতে নে না, বুঝতে পারবো ভালো, হাতে নে।
এখন আমাদের অবস্থা দেখো, আমাদের নবীন ভাইয়া বডি খুলে কাঁপছে, এত ঠান্ডা, আর আমাদেরও ঠান্ডা লাগছে, কিন্তু তাও বেশ এনজয় হচ্ছে। রিভার ক্যানিয়ন ট্রেক কমপ্লিট করে দলবল নিয়ে আবারও নদীপথ ধরে আরও একটু এগিয়ে চললাম রেনবো জলপ্রপাত দর্শনের উদ্দেশ্যে। আর ঠিক আমরা এই পথ ধরেই যাব রেনবো জলপ্রপাত। এই হচ্ছে রেনবো ওয়াটারফলস। প্রায় ঘন্টাখানেক পথ পেরিয়ে চলে এসেছি রেনবো জলপ্রপাত, যা 3 ধাপে নেমে আসার জন্য 3 স্টেপ জলপ্রপাত নামেও পরিচিত। রেনবো জলপ্রপাত দর্শন করেই ক্লান্তি ভরা শরীর আর বিদায় জানানো মন নিয়ে হাঁটা লাগালাম পাহাড়ের উপরে হোমস্টের পথে। হোমস্টেতে ফেরার সাথে সাথেই জোর বৃষ্টি শুরু হয়ে গেল, আর হোমস্টে ওনার জোসেফ দাদাও আমাদেরকে সেই সঙ্গে অভিনন্দন জানালেন এখানে আসার জন্য। ফটোও তুললাম সবাই মিলে একসাথে। আমরা আর অপেক্ষা না করেই ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। না না, কোথাও যাবেন না, এখানেই শেষ নয়। ফিরতি পথে আমরা আরও এক সুন্দর জিনিসের সাক্ষী থাকব, এবং তা হলো বাগড়াকোট লুপ ব্রিজ। দু 2018 সাল থেকে নির্মীয়মান এই ব্রিজটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার সাথে সিকিমের সংযুক্তকারী পথ NH 717-এর মধ্যেই অবস্থিত, যা ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ভারতমালা পরিকল্পনার একটি অংশ। শিলিগুড়ি থেকে সিকিম সংযোগকারী NH 10-এর ট্রাফিক কম করার জন্য সরকারের বিকল্প এই রুটের ব্যবস্থা। লুপ ব্রিজের ইউনিক স্ট্রাকচার আর কার্ভস এটাকে মানুষের মধ্যে আরও জনপ্রিয়তার সৃষ্টি করেছে। এবারের মতন আমার কালিম্পং ভ্রমণ সমাপ্ত করে অবশেষে NJPর উদ্দেশ্যে ফেরার রাস্তা ধরলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ ভিডিওতে। ধন্যবাদ।